আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের আরো একটি ভিডিওতে। আমরা ধারাবাহিকভাবে ধ্বনি প্রকরণ পড়ছিলাম। এই ভিডিওটি হচ্ছে ধ্বনি প্রকরণের দ্বিতীয় ভিডিও অর্থাৎ দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা স্বরধ্বনি সম্পর্কে আলোচনা করব। আমি বারবার বলেছি যে এখান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভর্তি পরীক্ষা, জব যাই বলেন না কেন সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয়। সুতরাং এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ক্লাসটি যদি মনোযোগ সহকারে করেন তাহলে এখান থেকে যে প্রশ্নটি আসুক না কেন সহজেই পারবেন, উত্তর করতে পারবেন, সহজ কথা। তো যাই হোক, আমরা আলোচনার মধ্যে চলে যাই। আজকের আলোচনার বিষয় হলো স্বরধ্বনি। ওকে, শুরুতে যদি সংজ্ঞার কথা আসি, স্বরধ্বনি কি, মানে স্বরধ্বনি কাকে বলে, তার সংজ্ঞা কি? সহজভাবে বলতে গেলে আমরা যখন কথা বলি আমাদের মুখ থেকে বাতাস বের হয়। আসলে এই বাতাসটা আসে ফুসফুস থেকে, অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস যখন মুখবিবর দিয়ে বের হয় তখনই আওয়াজ বের হয়, অর্থাৎ আমরা সাউন্ড করতে পারি। তো বিষয় হলো ফুসফুস তাড়িত বাতাস যখন মুখের ভেতরে, মুখবিবরে অর্থাৎ মুখের ভেতরে জিহ্বা আছে, দাঁত আছে, আলজিহ্বা আছে, ঠোঁট আছে, এইগুলোতে যখন বাধাপ্রাপ্ত হয় না তখন সেটি স্বরধ্বনি হয়। অর্থাৎ স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরে বাধাপ্রাপ্ত হয় না। ওকে, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 11টি যে স্বরধ্বনি আছে, 11টি যে স্বরধ্বনি আছে সেই 11টি স্বরধ্বনি প্রত্যেকটি এখানে আমি নিয়ে এসেছি। আমি দেখাচ্ছি, এই যে স্বরেয়, স্বরিয়া, রস্বই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও, এই যে বর্ণগুলো আছে এখানে, এই বর্ণগুলোর মধ্যে মধ্যে বলবো না, এই 11টি বর্ণ আমাদের বর্ণমালায় আছে। তো এইগুলো যদি এখান থেকে দুইটি প্রশ্ন আমি একটু বলি, দুইটি বিষয় বলি। একটি হলো স্বরধ্বনি, আরেকটি হলো স্বরবর্ণ। স্বরধ্বনি আরেকটি হলো স্বরবর্ণ। আমরা প্রথম ক্লাসে দেখেছি ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা যদি স্বরধ্বনির ক্ষেত্রে বলি, এটা হচ্ছে আওয়াজ যেহেতু, অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে স্বরধ্বনি বলে। আর স্বরধ্বনির লিখিত যে রূপ, সাংকেতিক চিহ্ন, সেটাই হলো কি স্বরবর্ণ। অর্থাৎ এগুলো হলো স্বরবর্ণ, আর যেটা আমরা যখন এগুলো মুখে বলি তখন সেগুলো হলো স্বরধ্বনি। ওকে, ফাইন। এখন আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটি হলো স্বরধ্বনির রূপ অর্থাৎ চেহারা। রূপ বা চেহারা, চেহারা কি জিনিস, অর্থাৎ যদি বলা হয় চেহারা কি, চেহারা বলতে আমরা যে বর্ণগুলো আমরা যেভাবে দেখি এটাই মূলত তার চেহারা বা রূপ। এই রূপ হলো দুই প্রকার, একটি হলো একটি হলো পূর্ণ রূপ, অর্থাৎ এই যে বর্ণগুলো এগুলো হচ্ছে পূর্ণরূপ। যেমন আমি বলছি আমার, এই যে আমার শব্দের দিকে তাকালে আমরা দেখতে পাই স্বরেয়া, এটা হলো পূর্ণরূপ। আর এই স্বরেয়ার পরে যে ময়ের সাথে যে চিহ্নটা এসেছে আকার, এটা হলো সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপকে কার বলে? আমরা গত ভিডিওতে দেখেছি যে সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে কার। তাহলে এই 11টি বর্ণের সবগুলোর কিন্তু কার নেই। কার আছে কয়টার? কার আছে মাত্র 10টা। 10টা বর্ণের কার আছে, একটা বর্ণের কার নাই, সেই বর্ণটা হলো অবর্ণ। এই জন্য এই অবর্ণটাকে বলা হয় লীন বর্ণ বা নীলিন বর্ণ, নীলিন বা নীল বর্ণ। অর্থাৎ এই অবর্ণটা কোনো কার না থাকলেও এটা লীন হয়ে যুক্ত হয়ে থাকে। যেমন ক, এই ক এর সাথে আমরা যদি একটু স্লো উচ্চারণ করি তাহলে শেষে একটা অ এর অস্তিত্ব পাই, ক, খ, অর্থাৎ ব্যঞ্জনের শেষে একটা অ লুকায়িত থাকে। এই জন্য এই অটাকে বলা হয় লীন বা নীলিন বর্ণ। অর্থাৎ পূর্ণ রূপ 11টির থাকলেও সংক্ষিপ্ত রূপ আছে 10টির, এই 10টিকে বলা হচ্ছে কার, একটির কোনো কার নেই, এই জন্য এটাকে লীন বা নীলিন বর্ণ বলছে। আচ্ছা, এরপরে আমরা আসি এই স্বরধ্বনির আলোচনার ক্ষেত্রে। আমরা এই স্বরধ্বনিকে 3টি ভাগে ভাগ করব। আমরা পড়ার সুবিধার্থে স্বরধ্বনিগুলোকে 3টি ভাগে ভাগ করব। একটি হচ্ছে মাত্রাগত, মাত্রার দিক থেকে, আরেকটি হচ্ছে গঠনের দিক থেকে, আরেকটি হচ্ছে উচ্চারণের দিক থেকে। মাত্রা, গঠন, উচ্চারণ। আমরা যদি এই 3টি দিক থেকে দেখি তাহলে স্বরধ্বনি থেকে যে প্রশ্ন আসুক না কেন আমরা সহজে উত্তর করতে পারবো। ওকে, তাহলে এই যে
তিনটি বলেছি, তিনটি দিক থেকে স্বরধ্বনিকে ভাগ করেছি, মাত্রাগত, গঠনগত, উচ্চারণগত। আচ্ছা, আমি লিখেছি এই যে তিনটি দিকে, মাত্রা, গঠন ও মাত্রা উচ্চারণগত দিক থেকে, গঠনগত দিক থেকে। এখন প্রশ্ন হলো মাত্রা কি? মাত্রা হলো একটা কোষী চিহ্ন, এরকম চিহ্ন যেটা বর্ণের উপরে থাকে। যেমন আমরা যখন স্বরেও লিখি তখন এই স্বরের উপরে দেখি যে এইরকম একটা দাগ আছে, এটাকে বলে মাত্রা। আবার ছন্দের ক্ষেত্রে মাত্রা অন্য জিনিস, আর বর্ণের ক্ষেত্রে মাত্রা আলাদা। ওকে, আমরা এখানে জানি যে বর্ণের উপর কোষী চিহ্নটাই হলো মাত্রা। এরপরে যদি আমরা রি বর্ণটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই রি এর এই যে এইটুকু, এই যে এই পাশে যে সামান্য একটু টান, এটা হলো মাত্রা। আবার যদি আমরা এ বর্ণের দিকে তাকাই দেখি যে এর উপরে কিছুই নাই, অর্থাৎ কোনো মাত্রাই নাই। যেই কারণে মাত্রার দিক থেকে স্বরধ্বনিগুলোকে তিনটি ভাগে ভাগ করেছে। একটা হলো পূর্ণমাত্রা, আরেকটি হলো সামান্য থাকার কারণে অর্ধমাত্রা, আর শেষেরটি হলো মাত্রাহীন। অর্থাৎ মাত্রাগত দিক থেকে স্বরধ্বনিকে তিনটি ভাগে ভাগ করেছে, একটা হলো পূর্ণমাত্রা, একটা অর্ধমাত্রা, আর একটি মাত্রাহীন। এখন বিষয় হলো 11টি বর্ণের মধ্যে কোনটা অর্ধমাত্রা, কোনটা মাত্রাহীন, কোনটা পূর্ণমাত্রা। তাহলে আমরা স্বরধ্বনিটা একটু দেখি। আমরা যদি আমরা একটু ক্লিন করে ফেলি, মুছে ফেলি, তাহলে ওকে, আমাদের আরেকটু চলে গেল। ওকে, আমরা একটু বর্ণগুলো দেখি। আমরা বর্ণের দিকে যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি যে এখানে 11টি বর্ণের মধ্যে প্রথম যে 6টি বর্ণ আছে, অর্থাৎ এই যে অ, আ, রস্বই, দীর্ঘই, হ্রস্ব উ, দীর্ঘ উ, অর্থাৎ এগুলোর নাম কিন্তু ই। এটা হচ্ছে হ্রস্ব মানে ছোট ই, আর এটা বড় ই। ঠিক আছে, সেজন্য বলা হয় হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। ঠিক আছে, এগুলো কিন্তু উ আর ই। ওকে, এর মধ্যে প্রথম যে 6টা বর্ণ আছে, প্রথম যে 6টা, এই 6টা বর্ণ হলো পূর্ণমাত্রা। পূর্ণমাত্রা, পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে প্রথম 6টা। ওকে, এরপরে যখন আমরা 7 নম্বর বর্ণের দিকে আসি, 7 নম্বর বর্ণটা হলো রি। এই বর্ণের দিকে যখন তাকাচ্ছি তখন এটা হলো অর্ধমাত্রা। কি মাত্রা? অর্ধমাত্রা। কয়টি? একটি। এরপরে যখন আমরা শেষ 4টির দিকে তাকাই তখন এই শেষ 4টি হলো আমাদের মাত্রাহীন, অর্থাৎ তিনটি ভাগে যে ভাগ করেছি এই শেষ 4টা হলো মাত্রাহীন। তাহলে আমরা যদি একটা ছকের মধ্য দিয়ে দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এই যে এখানে আমি লিখে রেখেছি। ওকে, এখানে আমি লিখে রেখেছি যে পূর্ণমাত্রা। ওকে, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, 3 প্রকার। স্বরধ্বনি পূর্ণমাত্রা হইল প্রথম 6টা, ঠিক আছে। অর্ধমাত্রা হলো 6-এর পরে যে 7 নম্বর বর্ণ আছে, 7 নম্বর বর্ণ রি, সেই রি হচ্ছে অর্ধমাত্রা, আর শেষের 4টি হলো মাত্রাহীন। এখন এই যে এই 11টি সহজ বলে আমরা সহজে আত্মস্থ করতে পারি, কিন্তু ব্যঞ্জন বর্ণ যে 39টি আছে এগুলো তো আমাদের পড়তে হবে। তাহলে এইগুলো যখন আমরা পড়তে যাব মনে রাখবো যে স্বরধ্বনি পূর্ণমাত্রা 6টি, স্বরবর্ণ কয়টা? পূর্ণমাত্রা 6টা, ব্যঞ্জন বর্ণ 6টা। এই 6-এর পূর্বে জাস্ট আমরা 2 বসাবো, তাহলে কয়টা হচ্ছে? 26টা। আবার আমি আগের পেজে যাই। ওকে, এই যে বলেছিলাম যে স্বরবর্ণের পূর্ণমাত্রা, স্বরবর্ণের পূর্ণমাত্রা 6টা, তাহলে ব্যঞ্জন বর্ণের কয়টা? ব্যঞ্জন বর্ণেরও 6টা। মনে রাখবো 6টা। কিভাবে 6টা? এই যে 6 দিব, তার পূর্বে 2 বসাবো, তাহলে 26টা। তাহলে পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টা? 26টা। একইভাবে অর্ধমাত্রার স্বরধ্বনি কয়টা? একটি। তাহলে এই একটি স্বরধ্বনি কত নম্বর? স্বরধ্বনি একটি, সেটা হলো 7 নম্বর। আমরা 7 নম্বরটা মনে রাখবো। তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার বর্ণ হলো ব্যঞ্জন 60টি। এরপরে বাকি আছে কয়টি? বাকি আছে আমাদের 26, 7 যোগ করলে হয়ে যায় 33, অর্থাৎ বাকি আছে আর 6টি। এই 6টি হলো মাত্রাহীন। তাহলে এই হচ্ছে আমাদের 11টি বর্ণ, আর এই হচ্ছে আমাদের 39টি বর্ণ। আমরা যদি এইভাবে মনে রাখতে পারি তাহলে সহজে এটা
ভুলবো না। তাহলে 50টি বর্ণ মাত্রার দিক থেকে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন। এখানে যে ছকটি নিয়ে আসছি, এই ছকটিতে আমরা দেখতে পাচ্ছি পূর্ণমাত্রা 6টি, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 6টি, সরি 4টি, আর এদিকে 26, 7, 6। ওকে, এইভাবে আমরা এই ছকটা মনে রাখবো, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন আসতে পারবো। এরপরে চলে আসি যে উচ্চারণের দিক থেকে। উচ্চারণের দিক থেকে বলতে এখানে বোঝাচ্ছে যে স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় কম সময় লাগে, কম সময় আর বেশি সময়। সহজ কথায় বলতে গেলে কম সময় আর বেশি সময়, এটা হচ্ছে উচ্চারণের দিক থেকে। কম সময় লাগে যেগুলো, সেগুলোকে বলা হয় হ্রস্ব স্বর, আর যেগুলোতে বেশি সময় লাগে সেগুলোকে বলা হয় দীর্ঘস্বর, দীর্ঘস্বর বলে। তাহলে হ্রস্ব স্বরের বর্ণ কয়টি আর দীর্ঘ স্বরের বর্ণ কয়টি? আমরা যদি হ্রস্ব স্বরের বর্ণ দেখি তাহলে আমরা দেখতে পাই হ্রস্ব স্বরের বর্ণ হচ্ছে 4টি। 4টি বর্ণকে হ্রস্ব স্বরের বর্ণ বলে, হ্রস্ব স্বরধ্বনি বলে। বলছি 4টি কি কি? এই যে এখানে আছে হ্রস্ব স্বরধ্বনি 4টি কি কি? এই যে 4টি বর্ণ, স্বরেও, স্বরেয়া, রস্বই, সরি, হ্যাঁ, স্বর, রস্বই, এইটা, 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 অর্থাৎ বেজোর গুলো। হ্রস্ব স্বর কোনগুলো? হ্রস্ব স্বর হলো বেজোর বর্ণগুলো। বেজোর কোনগুলো? 1, 3, 5, 7, এই 4টি হলো হ্রস্ব স্বর। দীর্ঘ স্বর কোনগুলো? বাকি যে 7টি আছে এই 7টি হলো দীর্ঘ স্বর। অর্থাৎ অতে কম সময় লাগে, আতে বেশি সময় লাগে। রস্বইতে মানে এটার নামই রস্ব, রস্ব দিয়ে রস্বই, রস্ব দিয়ে রস্যউ, এটা দীর্ঘই, দীর্ঘ, অর্থাৎ এটা দীর্ঘ সময় লাগে, এটা দীর্ঘ সময় লাগে। রিতেও অল্প সময় লাগে, কারণ রি বানানে রস্বইকারে রি, অর্থাৎ এর মধ্যে একটা রস্ব ই আছে, সুতরাং এটা রস্ব স্বর। বাকি সবগুলোই হলো দীর্ঘ স্বর, ঠিক আছে? অর্থাৎ এই 4টা অ, ই, উ, রি হ্রস্ব স্বর, বাকিগুলো দীর্ঘ স্বর। ওকে, আমরা যদি পরেরটা দেখি, আমরা গঠনগত দিক থেকে, অর্থাৎ কিভাবে গঠিত হয়েছে, আমরা গঠনগত দিক থেকে একটা বিষয় লক্ষ্য করি, দেখি যে যেমন পানি, এই পানিটা মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? মৌলিক না যৌগিক? অবশ্যই যৌগিক, অবশ্যই যৌগিক হবে। কেন যৌগিক হবে? যৌগিক হবে, যৌগিক হবে এই জন্য কারণ পানির মধ্যে আছে H2O, অর্থাৎ এখানে হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তাহলে এই যে হাইড্রোজেন একটা মৌলিক, অক্সিজেন আর একটা মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থ, সুতরাং এখানে দুইটা পদার্থ আছে, সুতরাং একটা যৌগিক। ঠিক তেমনি এই গঠনগত দিক থেকেও স্বরধ্বনিগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক, আরেকটি হলো যৌগিক। যৌগিক, যৌগিক। তাহলে এই যে মৌলিক আর যৌগিক, যেটা এদিক থেকে আমরা দেখতে পাই মৌলিক স্বরধ্বনি 7টি আর যৌগিক হলো 2টি। এখন এই বিষয়টা আমি একটু পরিষ্কার করি, কারণ এই বিষয়ে এই জায়গাতে অনেক কিছু বলার আছে এবং বোঝার আছে। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? মৌলিক স্বরধ্বনি 7টি কি কি? ওকে, মৌলিক স্বরধ্বনি 7টি হলো স্বরেয়, রস্বই। আচ্ছা, আমরা প্রথম 4টাতে চলে যাই। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি এই জায়গাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে স্বর বর্ণটা হচ্ছে মৌলিক, স্বরেয় মৌলিক। স্বরেয়া মানে উচ্চারণে ভিন্নতা আছে, স্বরেয়, স্বরেয়া। এখন চেহারার দিকে তাকালে হবে না, উচ্চারণের দিকে তাকাতে হবে। উচ্চারণে কি আছে? দুইটার মধ্যে ভিন্নতা আছে, দুইটাই মৌলিক। রস্বই, দীর্ঘই। রস্বইটা হলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার হয়, আর দীর্ঘইটা তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়। বাংলা শব্দের ক্ষেত্রে রস্বই, তৎসমের ক্ষেত্রে দীর্ঘই। অর্থাৎ রস্বইটা নিব, দীর্ঘইটা নিব না। ওকে, দীর্ঘইটা বাদ। একইভাবে দীর্ঘ উটাও বাদ, আমরা নিব রস্ব উকে নিব মৌলিক হিসেবে। একইভাবে রিটাও বাদ যাবে, কারণ রস্বইকারে রি, এই রটা হচ্ছে আমাদের ব্যঞ্জন, আর ঋষিকারটা আমাদের স্বরধ্বনি, এবং ঋষিকারটা আমরা রিয়েছি, সুতরাং এই রিটাকেও আমরা বাদ দিব। এরপরে আছে এ, এর মধ্যে ভিন্নতা আছে। আমরা ওইটা যদি দেখি, ওইটা যদি উচ্চারণ করি অরস্বই ওই, অর্থাৎ এই ও এর মধ্যে দুইটা বর্ণ আছে, ওটা মৌলিক, আমরা ওটাকে নিব। এরপরে যদি ওটার দিকে তাকাই তাহলে অরস্ব ও, অর্থাৎ এর মধ্যেও দুইটা বর্ণ আছে,
অর্থাৎ এই দুইটার মধ্যে যেহেতু দুইটা বর্ণ আছে, সুতরাং এই দুইটা বর্ণকে আমরা মৌলিক হিসেবে নিতে পারবো না। তাহলে মৌলিক বর্ণ হিসেবে আমরা পেলাম কয়টা? আমরা পেলাম হচ্ছে 6টা পাইলাম। অর্থাৎ আমি এই জায়গাতে স্পষ্ট করে একটা বিষয় বলতে চাচ্ছি যে বর্ণমালায় যে আমাদের বর্ণ আছে, বর্ণমালায় মৌলিক মৌলিক স্বরধ্বনি হলো 6টি, বা মৌলিক স্বরবর্ণ বলি আর স্বরধ্বনি বলি। বর্ণমালায়, কথা আমি ক্লিয়ার করছি, বর্ণমালায় মৌলিক স্বর 6টি, কিন্তু আমাদের বাংলা ভাষায় আছে 7টি কি কি? এর সাথে একটা যোগ হয়, সেটা হলো এ, যেটা আমাদের বর্ণমালায় নেই। সুতরাং যদি বলা হয় যে মৌলিক স্বর কয়টি, উত্তর করব 7টি। কিন্তু যদি বলে মৌলিক বর্ণমালায় মৌলিক স্বর কয়টি, সেক্ষেত্রে আমরা উত্তর করব 6টি। আবার যদি বলে মৌলিক স্বরবর্ণ কয়টি, তাহলে আমরা উত্তর করব 6টি। কারণ 6টি লিখিত রূপ আছে, এই একটি লিখিত রূপ নাই। যার লিখিত রূপ নাই সে হলো ধ্বনি, যার লিখিত রূপ আছে সে হলো বর্ণ। এই বিষয়টা একটু আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এরপরে যেটা আছে সেটা হলো যৌগিক স্বর। যৌগিক স্বর, এই যৌগিক স্বর আমাদের দুইটা দেখালাম, একটা হলো ওই আর একটা হলো ও। এই দুইটার আমাদের বর্ণমালায় লিখিত রূপ আছে, সুতরাং এটাকে স্বরজ্ঞাপক বর্ণ বলা হয়। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, আমি সব লিখতে পারছি না, ঠিক আছে। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ, ওকে। কারণ কি, বর্ণমালায় এদের লিখিত রূপ আছে, কিন্তু আমাদের বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টি, যৌগিক 25টি, যার মধ্যে লিখিত রূপ আছে 2টির, বাকি 23টির কোনো লিখিত রূপ নাই। এই 23টি হচ্ছে যৌগিক স্বরধ্বনি, আর এই দুইটা হচ্ছে যৌগিক স্বরবর্ণ। এই বিষয়টা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে, নয়তো আমরা পরীক্ষায় উত্তর করতে পারবো না। তো আজকে আমাদের ক্লাসটি এ পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে, উপকৃত হবেন। আর অবশ্যই যদি উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।